আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের এই কেমিস্ট্রি ফি ক্লাসে। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ব্যাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। সো আজকে আমরা ব্যাপন পরীক্ষা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো চলো পরীক্ষা নিয়ে আসি। এবার গত ক্লাসে আমরা ব্যাপন নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে জানছিলাম, সংজ্ঞা জানছিলাম, কিছু পয়েন্ট আকারে নোট করছিলাম। হয়তো তোমরাও আমার সাথে নোট করছিলাম। তো এবার দেখি এখানে হচ্ছে একটা আমি কি রাখছি, এখানে একটা কাচনো রাখছি। তো ব্যাপন হারে আমরা কতবার কি ব্যাপন সম্পর্কে কি জানছিলাম? ব্যাপন সম্পর্কে জানছিলাম হচ্ছে যে ব্যাপন হার যত বেশি হবে, যত কম সময়ে সেটা ব্যাপিত হবে, তত এর ব্যাপন হার বেশি হবে। তো পয়েন্টগুলো আগে একটু লিখে রাখি। তাহলে কি বলছিলাম, যত কম সময়ে ব্যাপিত হবে কোনো পদার্থ, তাহলে তার কি হবে, ব্যাপন হার বেশি হবে। যত কম সময়ে যত কম সময়ে কোনো পদার্থ ব্যাপিত হবে, এর ব্যাপন হার তত বেশি হবে। তারপরে এখন যদি ব্যাপিত হওয়ার টাইম যদি বাড়ে, তাহলে কি হবে, এর ব্যাপন হার তত কম হবে অবভিয়াসলি। এর মধ্যে এই পয়েন্টটা লিখে রাখবা, কেমন? যত বেশি সময় লাগবে কোনো পদার্থে, যত বেশি সময়ে কোনো পদার্থ ব্যাপিত হবে, এর ব্যাপন হার তত কম হবে। তাহলে এটা কেন ঘটে? মাইন্ডে প্রশ্ন আসতে পারে, এটা কেন ঘটে? প্রত্যেকটা পদার্থের নিজস্ব একটা আণবিক ভর থাকে। তো ধরো তোমার ওজন বেশি, এখন তোমার একটা ডেস্টিনেশনে যেতে হবে, তাহলে তোমাকে বলছে ওই 1 কিলোমিটার পর্যন্ত তোমাকে এই সময়ে আসতে হবে। তো তোমার ওজন বেশি হলে তোমার অবশ্যই বেশি সময় লাগবে যেতে। আরেকজনের ধরো তোমার ওজন থেকে কম, তাহলে ওর অবভিয়াসলি ও তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে। তো এই জিনিসটা মাথায় রাখবে। তো এই তারতম্য কেন ঘটে? অবভিয়াসলি আণবিক ভরের জন্য। তো এই তারতম্য ঘটে ব্যাপন হারে তারতম্য ঘটে আণবিক ভরের জন্য। ব্যাপন হারে তারতম্য ঘটে কিসের জন্য? আণবিক ভরের জন্য। এখন তোমাদের বইয়ে একটা ব্যাপন পরীক্ষা আছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলা বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আসছে, অথবা তোমাদের স্কুল পরীক্ষা আসতে পারে, টেস্ট পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এগুলো আসতে পারে। তো এবার এই ব্যাপন পরীক্ষায় দেখা যাচ্ছে প্রথমে তোমাদের এই বইয়ে লেখা থাকবে একটা কাচনল দেওয়া আছে। কাচনলে দুইটা হচ্ছে যে খোলা প্রান্ত, বুঝছো? দুইটা খোলা প্রান্তে ধরো এখানে HCl এ ডুবানো একটা কি তুলা নিলাম, HCl এ ডুবানো একটা কি তুলা নিলাম। এরপর লাস্টে এই শেষের দিকে আরেকটা তুলা নিলাম, কিসে ডুবানো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে। এখন এগুলো কিগুলা পরে জানবে তোমরা, আস্তে ধীরে যখন চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকবো, তখন এগুলার নাম এগুলা মুখস্থ হয়ে যাবে। এগুলা কি ধরনের বন্ধন, এর মধ্যে কি ধরনের শক্তি আছে, এগুলা তোমরা আস্তে ধীরে জেনে যাও। তো এবার হ্যাঁ, তো আমরা কি বলতেছিলাম, দুইটা তুলা নিলাম, একটা হচ্ছে HCl এ ডুবানো, HCl এর দ্রবণে ডুবানো একটি তুলা নিলাম, আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণে একটি তুলা নিলাম। এখন যেহেতু এখানে দুইটা খোলা প্রান্ত, আমরা কি করলাম, একটা হচ্ছে এদিকে লাগাই দিলাম, এই তুলাটা হচ্ছে এখানে লাগাই দিলাম, মানে এখানে বসাই দিলাম। এরপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা এখানে বসাই দিলাম। ওকে,
এবার দেখো এরা কি করবে, এখান থেকে হচ্ছে যে এই দোনোটা হচ্ছে জলীয় দ্রবণ, আপাতত এখানে জলীয় দ্রবণ আছে। এখন কি করবে, এখানে যখন তুলা দুইটা বসাবো, এখান থেকে জলীয় দ্রবণ থেকে আস্তে ধীরে পানিটা অপসারিত হয়ে কি হবে, এখানে গ্যাসটা গিয়ে HCl গ্যাস এখানে যাবে, আর এখান থেকে কি যাবে, অ্যামোনিয়া গ্যাস। আর এগুলা কেমনে বিয়োজিত হবে সেটা হচ্ছে তোমরা সামনে চ্যাপ্টার গুলাতে বুঝবা, এখন না বুঝা, এখন বুঝাতে গেলে 3-4টা ক্লাস একসাথে যাবে বিয়োজিত হওয়ার প্রক্রিয়াগুলা। এবার এখন দেখা যাচ্ছে এটা ঠিক মাঝখানে যাচ্ছে না, এটা এক পাশে একদিকে HCl এর একদিকে HCl এর কাছাকাছি কোনো এক জায়গায় এখানে একটা সাদা ধোঁয়া সৃষ্টি করতেছে। কি ধোঁয়া, এখানে হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি করবে। এটা কি ধোঁয়া, এটা হচ্ছে একটা সাদা ধোঁয়া। কি ধোঁয়া, এটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে। এবার এখানে দেখা যাচ্ছে কোন একটা জিনিস ধরো আমরা চিন্তা করি একটা এভারেজ পর্যায়ে যেতে পারে, তো দেখা যাচ্ছে দেখতেছি HCl এর এক সাইডে কেন হচ্ছে এটা, এটা আমাদের মাথায় অবশ্যই প্রশ্ন আসতে পারে, কেন HCl এর কাছে গিয়ে গেছে, কেন ওই অ্যামোনিয়ার কাছে যায়নি কেন। এখন দেখো, এখন এগুলো হচ্ছে যে ব্যাপন হারের জন্য হচ্ছে, ব্যাপন যত ব্যাপিত বেশি হবে তত তাড়াতাড়ি এটা যাবে অবভিয়াসলি, যেহেতু এখানে লিখে রাখছি আমি। তো এখন এগুলো কেন ঘটে, আণবিক ভরের জন্য। এবার দেখি আণবিক ভর কি সেটা জানবা হচ্ছে অধ্যায় 4-এ, বুঝছো। অধ্যায় 4-এ অধ্যায় 4টা অনেক ইজি, বুঝছো। অধ্যায় 4টা যত তুমি ডিপলি পড়তে পারবা তত ভালো করে ওই তোমরা পরীক্ষায় আনসার করতে পারো, টেস্ট পরীক্ষা আনসার করতে পারো। SSC-তে 1-2টা এরকম থাকবে অধ্যায় 4 থেকে। এবার আসি HCl আণবিক ভর হচ্ছে এগুলা, HCl এর আণবিক ভর হচ্ছে H মানে কি, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1। এরপর কি, এটা হচ্ছে Cl, ক্লোরিনের আণবিক ভর হচ্ছে যে 35.5। এগুলা তোমাদের ঠাড়া মুখস্থ রাখতে হবে, অধ্যায় 4 যখন পড়বা তখন এগুলা ঠাড়া মুখস্থ রাখতে হবে, এখন থেকে জেনে নাও। তো আণবিক ভরের ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা মৌলের আণবিক ভর, ইন্ডিভিজুয়াল আণবিক ভর গুলা যোগ করে দিবা। ওকে, যেমন হাইড্রোজেনের আণবিক ভর বসাইলা, ক্লোরিনের আণবিক ভর বসাইলা, এরপর দুটোটা যোগ করে ফুল যৌগের একটা আণবিক ভর পেয়ে যাবা। কত, 36.5 গ্রাম। ওকে, আর এটাকে গ্রাম হিসেবে ধরা যায়। এরপর আসি, এখান থেকে কি যাবে, এখান থেকে যেহেতু HCl গ্যাস গেছে সেহেতু আমরা এটা কাউন্ট করতেছি। ওকে, এবার যাই হচ্ছে NH3। NH3 হচ্ছে যে এখানে কি কি আছে, এখানে হচ্ছে নাইট্রোজেন আছে আর কি হাইড্রোজেনের 3টা অণু আছে, 3টা পরমাণু আছে, এই 3টা পরমাণু একটা অণু হয়েছে। তো কি হবে, এখানে নাইট্রোজেনটা বসবে, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে যে মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, আণবিক ভর হচ্ছে 14। আর এগুলো এরপর হচ্ছে এই হাইড্রোজেনেরটা হচ্ছে আমরা একটা যোগ না করে কি করব, 1 × 3 দিয়ে দিব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে দুটোটা একসাথে যোগ করে দিব, 17 গ্রাম। এখন দেখো বলো কোনটা বড়, HCl এরটা বড় নাকি NH3 এরটা বড়। দেখা যাচ্ছে 36.5 অবশ্যই বড়, আর 17 গ্রাম অবশ্যই কম। 36.5 কি হবে, বেশি হবে। আর তার মানে কি, এর HCl এর আণবিক ভর হচ্ছে সবচেয়ে বেশি। এই দুটোটার ক্ষেত্রে আপেক্ষিকভাবে যদি চিন্তা করি তাহলে HCl এর আণবিক ভর বেশি আর NH3 আণবিক ভর কি কম। এখন দেখো, ধরো পাতলা একজন মানুষ, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরো একটা কম্পিটিশনে একটা ডেস্টিনেশন যেতে হবে, একজন মোটা মানুষ একজন পাতলা মানুষ। কারণ তুমি কি করতেছো, আচ্ছা তো আমরা কি দেখতেছিলাম এখানে এখানে হচ্ছে যে অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করতেছে আর HCl কম দূরত্ব অতিক্রম করতেছে। অ্যামোনিয়া কেন বেশি দূরত্ব অতিক্রম করতেছে, আমরা দেখতেছি এখানে কি ব্যাপন হার অবশ্যই কিসের উপর নির্ভর করে, আণবিক ভরের উপর নির্ভর করে কোনো একটা পদার্থের। এবার দেখি, এখানে হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে এই HCl এর তুলনায় কম।
এখন পাতলা মানুষ যেহেতু দ্রুত অতিক্রম করতে পারবে, তাহলে পদার্থের ক্ষেত্রে সেটা আমি চিন্তা করতে বলছি। ধরো কম্পিটিশনে একটা ডেস্টিনেশনে যেতে হবে, পাতলা মানুষ একটা মোটা মানুষ, পাতলা মানুষটা অবশ্যই তাড়াতাড়ি দ্রুত গিয়ে ডেস্টিনেশনটা পার করবে, আর মোটা মানুষ অবশ্যই আস্তে ধীরে বেশি সময় নেবে, তারপর গিয়ে ওর পরে ডেস্টিনেশনটা পার করবে। এরপর হচ্ছে তো আমরা কি দেখতেছি, তাহলে যেহেতু এখানে এর তুলনা হচ্ছে পাতলা, মানে আণবিক ভর কম, তার মানে এই দ্রুত গিয়ে কি করবে, ওই ডেস্টিনেশন পার করে সাদা ধোঁয়া সৃষ্টি করবে। ওকে, তারপরে এই সাদা ধোঁয়া সৃষ্টি করার মানে হচ্ছে HCl এর সাথে মিলিত হয়ে সাদা ধোঁয়া সৃষ্টি করবে। দেন কি হবে, এখানে হচ্ছে HCl টা তো আর বসে থাকবে না, অবশ্যই দেখবে যে ও যেহেতু আসতেছে আমাকে যেতে হবে, এখন ওর তো ভর হচ্ছে যে অনেক বেশি, তো ওকে ওর টাইম নিয়ে তো যেতে হবে, তাই না? তাহলে HCl কি করবে, HCl আস্তে ধীরে যাবে, ও যতটুকু পারে গিয়ে ডেস্টিনেশনে পৌঁছাবে, কি করবে, তারপর NH3 যখন আসবে তখন এরা মিলে সাদা ধোঁয়া সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে, সাদা ধোঁয়া সৃষ্টি করবে। তো তোমাদের এই কি বলে, এই রসায়ন বইয়ে এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের বিভিন্ন এক্সামে এটা আসতে পারে, তাহলে আমরা এই পিন পয়েন্ট গুলা একটু দাগে রাখবা। তো এখানে কি NH3 হচ্ছে যে NH3 গ্যাসের আণবিক ভর কম হয়, এর ব্যাপন হার কি বেশি, এর ব্যাপন হার কি বেশি। ব্যাপন হার বেশি হওয়ার কারণে কি, এরা বেশি দূরত্ব অতিক্রম করতেছে, তাড়াতাড়ি পৌঁছাবে কোথায়, সাদা ধোঁয়া সৃষ্টি করতে তাড়াতাড়ি পৌঁছাবে। অন দ্য আদার সাইড এখন যদি দেখি HCl হচ্ছে আপেক্ষিকভাবে ব্যাপন, মানে এর আণবিক ভর বেশি হওয়ায়, দিয়েছি আণবিক ভর বেশি হওয়ায় এর ব্যাপন হার কম, তাই কি করবে, কম দূরত্ব অতিক্রম করবে। কম দূরত্ব অতিক্রম করায় এটি হচ্ছে HCl এর এক সাইডে গিয়ে সাদা ধোঁয়া সৃষ্টি করবে, নট মাঝখানে। কারণ মেইন জিনিসটা এটাই, কেন এটা HCl এর এক সাইডে সাদা ধোঁয়া সৃষ্টি করছে, কেন NH3 এই যৌগটা থেকে কেন দূরে সৃষ্টি করছে সাদা ধোঁয়া, এগুলো হচ্ছে মেইন কথা। এগুলো তোমরা যদি খাতায় লিখে রাখো অবশ্যই তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। এখন তোমরা এই জিনিসগুলো একটু নোট আউট করে রাখবা, পরীক্ষার আগের দিন এগুলো একটু কাজে আসবে। তো এখন ব্যাপন পরীক্ষা শেষ, এবার আসি নিঃসরণ। এখন নিঃসরণের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট ইয়া করে রাখবা। সো দেখি, এখন তোমরা হয়তো এগুলো লিখে রাখছো, এখন আসি নিঃসরণ জিনিসটা একটু বুঝতে হবে। এবার আসি নিঃসরণটা সিম্পল, ব্যাপনের মতো, এবার একটু অন্য ধাঁচের আর কি। নিঃসরণ এবার ব্যাপনের ক্ষেত্রে কি হয়েছে, ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে যে ঘনমাত্রা হয়েছে। তোমরা যদি আগে ক্লাসটা একটু দেখো, দেখবা যে আমি লিখে রাখছি উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, মানে হচ্ছে যে বেশি ঘনত্ব অবস্থায় যখন একটা গ্যাস অথবা কঠিন অথবা তরল পদার্থ থাকবে, সেটি স্বতঃস্ফূর্তভাবে গিয়ে অধিক ঘনমাত্রা মানে কম ঘনমাত্রার স্থানে গিয়ে পৌঁছাবে। এক্ষেত্রে ঘনমাত্রা ইউজ হবে না, নিঃসরণের ক্ষেত্রে ঘনমাত্রা ইউজ হবে না, জাস্ট চাপ ইউজ হবে। আমি আগে একটা মুখে বলে দিই, সরু ছিদ্রপথে, এর সংজ্ঞা হচ্ছে সরু ছিদ্রপথে কোনো গ্যাস যদি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপীয় স্থানে নিঃসরিত হয়, তখন মানে গিয়ে পৌঁছায়, তখন তাকে নিঃসরণ বলে। এখন যদি এটা লিখে রাখি, সংজ্ঞা যদি লিখি, সরু ছিদ্রপথটা তোমাকে মাসলে লিখতে হবে,
সরু ছিদ্র পথে কোন গ্যাসের, রিমাইন্ড ইট, এটা জাস্ট মাত্র গ্যাসেই হবে, কঠিন তরল কোনো কিছুতে হবে না। নিঃসরণ জাস্ট গ্যাসের ক্ষেত্রেই হয়, বায়বীয় পদার্থের ক্ষেত্রেই হয়। সরু ছিদ্রপথে কোন গ্যাসের উচ্চচাপীয় স্থান থেকে নিম্নচাপীয় স্থানে পৌঁছানোর প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। এই জিনিসটা মাথায় রাখলে তোমরা সিম্পলি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে, বেলুন। ধরো যখন একটা বেলুন নিলা, ভিতরে অবশ্যই কি হবে? অনেক বাতাস হবে। মানে কি, বাতাস যেহেতু বেশি একটা জায়গা দখল করে রাখছে, সেহেতু এর চাপ বেশি। তো তোমাদের বইয়ে যে উদাহরণ দিচ্ছে ওখানে লেখা আছে বেলুন একটা নিলাম, এরপর ওখানে একটা ধরো অধিক বায়ু ভর্তি একটা বেলুন নিছি, এর উপর একটা কস্টেপ লাগিয়ে দিছি, ধরলাম কস্টেপের উপর একটা ছিদ্র করলাম। ধরো এখন ধরো এটা একটা বেলুন, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কস্টেপ লাগালাম। এরপর ধরো এখানে একটা কি ছিদ্র করছি, যেখানে একটা ফুটা দিয়ে অথবা একটা কাঠি দিয়ে ছিদ্র করলাম। কি করবে? এখানে যেহেতু অধিক বায়ু আছে, দেখো এখানে অধিক বায়ু, তার মানে কি একটা জায়গায় বায়ুটা চাপ অবস্থায় আছে, মানে অধিক চাপে আছে যেহেতু, সেহেতু এখানে অধিক বায়ু একত্রিত হয়ে এটা বেলুনটাকে ফুলায় রাখছে। তাহলে কি করবে? বেলুন থেকে আস্তে যদি ছিদ্র করি, এমনি আমরা যদি বেলুন একটাকে এমনি যদি কস্টেপ ছাড়া লাগাই, যদি কস্টেপ যদি না লাগাই, এরপরে যদি ছিদ্র করি, তাহলে ঢম করে একটা কুশব্দ হবে, ফুটে যাবে। এরপর তাহলে কি হবে? এখন যদি কস্টেপ লাগাই তাহলে কি হবে? আস্তে ধীরে সরু ছিদ্র পথ একটা পাইছে, তাহলে এখান থেকে বের হয় কি, উচ্চ চাপীয় স্থান থেকে নিম্ন চাপে গিয়ে সেটি ছড়িয়ে পড়বে, মানে একটা সরু ছিদ্র পথে গিয়ে ছড়িয়ে পড়বে। তোমাদেরকে এটাই বোঝাইছে সিম্পলি। ওরা অনেক মানে ভেজাল ভাবে অনেক মানে না বোঝার মতো শব্দ দিয়ে লিখছে। তাহলে এখন যদি তুমি এই জিনিসটা খেয়াল রাখো, সিম্পলি তুমি নিঃসরণের উদাহরণটা বুঝে ফেলবে। এখন তোমরা চাইলে এটা এঁকে রাখতে পারো। এখন নিঃসরণের পয়েন্ট কতগুলো লিখে রাখি কেমন? এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এর একটা সরু ছিদ্রপথ লাগবে। সরু কি ছিদ্রপথ লাগবে। দেন এটা হচ্ছে কি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে ব্যবহার হবে, এর কঠিন তরলের কোনো ব্যবহার নাই, শুধুমাত্র কি গ্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপর কি এর কি চাপের প্রভাব আছে না? চাপের অবশ্যই প্রভাব আছে, যেহেতু আমি লিখছি এখানে চাপ উচ্চ চাপীয় স্থান থেকে নিম্ন চাপীয় স্থানে যাবে, চাপের প্রভাব আছে। সেটা কি উচ্চ চাপ থেকে চাপের প্রভাব আছে। চাপের প্রভাব আছে মানে কি এখানে লিখছি কি উচ্চ থেকে নিম্ন, তাহলে এখানে এক সাইডে লিখে রাখো উচ্চ থেকে নিম্ন। এখন তুমি এগুলো যদি নোট করে রাখো তোমার ইজি হবে, আগের পরীক্ষার আগের দিন একটু দেখে গিয়ে সিম্পলি লিখে রাখতে পারবো। তোমরা তোমাদের স্টাইলে লিখে রেখো, জাস্ট নোটগুলো একটু পরে যাবো। নিঃসরণে তাহলে এই বেসিক জিনিসগুলো জানলেও তেমন কিছু আসবে না। এখানে মূলত নিঃসরণের সংজ্ঞা আসে, আর
মাঝে মধ্যে এমসিকিউ আসে। এমসিকিউ আসবে যে ব্যাপন হার থেকে, ব্যাপন থেকেও হিউজ লেভেলের এমসিকিউ আসে। যদি অধ্যায় 2 থেকে কিছু হলেও আসে, এমসিকিউর মধ্যে কিছু হলেও আসে, তাহলে আসবে যে ব্যাপন হার। এই ব্যাপন পরীক্ষা আসবে সৃজনশীলে, এখান থেকে ব্যাপন থেকে আসবে ব্যাপন হার, কোন পদার্থের ব্যাপন হার বেশি, কোন পদার্থের ব্যাপন হার কম, সেটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। নিঃসরণ থেকে নিঃসরণের সংজ্ঞাটা আসতে পারে বেশির চেয়ে বেশি। আর বাকিগুলো বেসিকগুলো বুঝলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তাহলে কি ব্যাপন পরীক্ষা যায়, নিঃসরণ শেষ। এখন আসি গলন ও স্ফুটন। গলন ও স্ফুটন তেমন আহামরি কিছু না। গলন ও স্ফুটন তেমন আহামরি কিছু না। আমি আশা করছি তুমি এগুলা লিখে রাখছো তোমরা। এবার আসি কি গলন ও স্ফুটন। আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক গলন ও স্ফুটন। আগে গলনটা একটু বর্ণনা করি। গলন, গলন শব্দের মধ্যে বোঝা যাচ্ছে এটা গলবে, কিছু একটা গলবে, ঠিক আছে, কিছু একটা গলবে। তার মানে কি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাওয়ার যে প্রক্রিয়া। কঠিন অবস্থা কি, যাওয়ার একটা বরফ নিলাম, বরফ একটা নিলাম, তাপ প্রদান করলাম, এরপর এটা তরলে পরিণত হচ্ছে, এটাই গলন, এর চেয়ে বেশি কিছু না। তাহলে যদি সংজ্ঞা লিখি, গলনের সংজ্ঞা, এটা কি গলনের সংজ্ঞা। এবার গলনের সংজ্ঞা যদি লিখি, কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে তরল পদার্থে পরিণত করা, অথবা এটাকে রূপান্তরিত করার বললে একটু সুন্দর দেখায়, রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলে, গলন বলে। কি বলে, গলন বলে। তাহলে গলন কি, এটা একটা প্রক্রিয়া। এটা কি, এটা একটা প্রক্রিয়া, মনে রাখতে হবে, এটা একটা প্রক্রিয়া। আচ্ছা, এবার আসি গলনাঙ্ক। গলনের পরে একটা সংজ্ঞা আছে গলনাঙ্ক। এখন গলনাঙ্ক জিনিসটা কি এটা জানতে হবে। গলনাঙ্ক হচ্ছে সেমই, গলনেরই একটা অংশ। ধরো গলনাঙ্ক, গলনে কি হয়েছে, কঠিন পদার্থ থেকে তাপ প্রদানের ফলে তরল পদার্থে রূপান্তর হয়েছে, আর এর প্রক্রিয়াটাকে কি বলে, গলন বলে। এখন যদি এক বায়ুমণ্ডলীয় চাপে কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে তরল পদার্থে যদি যে তাপমাত্রায় রূপান্তর করব, সেই তাপমাত্রাকে আমরা কি বলবো, গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কের সংজ্ঞাটা যদি একটু সুন্দর করে লিখে রাখতে পারি, তাহলে কি হবে, গলনাঙ্ক। এবার আসি গলনাঙ্ক। এটা হচ্ছে কতে আসতে পারে তোমাদের, অনেক ইম্পর্টেন্ট। এক বায়ুমণ্ডলীয় চাপে তোমাদের এই তিনটা ওয়ার্ড অবভিয়াসলি লিখতে হবে। এটা না লিখলে তোমাকে নাম্বারও দিবে না, শূন্য বসাই দিবে। এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তাপ প্রদানের ফলে, আচ্ছা না, তাপ প্রদানটা না লিখি, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেটা একটু সুন্দর দেখাচ্ছে। তরলে পরিণত হয়, তাকে কি বলে, তাকে কি বলে, তাকে গলনাঙ্ক বলে। এবার ধরো, এখন হচ্ছে যেমন কোন গলনাঙ্ক, একটা গলনাঙ্কের মানটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। বরফের গলনাঙ্ক হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা হচ্ছে তোমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে। এবার এই দুইটা সংজ্ঞা তোমাদেরকে অবভিয়াসলি মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কতে আসবে, অথবা ঘতে, অথবা
তোমাদেরকে খতে ব্যাখ্যা করতে বলতে পারে। তোমরা এগুলো যদি ভালো করে বেসিক গুলো যদি জেনে রাখো, অবভিয়াসলি গলনাঙ্ক গলন পারবা তোমরা। এবার আসে স্ফুটন। স্ফুটন লেখাগুলো একটু বিচ্ছিরি আসতে পারে, ডোন্ট মাইন্ড ইট। স্ফুটন গলনেরই উল্টা ভার্সন, মানে গলনের উল্টা ভার্সন না, গলনেরই মতোই সংজ্ঞাটা। জাস্ট কি করবো এখানে, তরল এর আগে কি লিখছি, কঠিন পদার্থকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে, গলন বলে। এবার কি, কোন তরল পদার্থকে গ্যাসীয় অবস্থায় পরিণত, মানে গ্যাসীয় অ্যাটমসফিয়ারে পরিণত করাকে কি বলে, স্ফুটন বলে। কি আচ্ছা, কোন কি কোন তরল পদার্থ, কোন তরল পদার্থকে গ্যাসীয় অবস্থায় ও কোন পদার্থকে তাপ প্রদানের ফলে, আল্লাহ এটা তো হয়ে গেছে, কোন পদার্থকে তাপ প্রদানের ফলে, তাপ প্রদানটা অবভিয়াসলি লিখতে হবে স্ফুটনের সংজ্ঞায়। তাপ প্রদানের ফলে, ফলেটা তো এখানে লিখছি, ফলে গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় লিখি, গ্যাসীয় বায়বীয় যে কোনো কিছু একটা লিখতে পারো, গ্যাসীয় পদার্থের রূপান্তর প্রক্রিয়া কি বলে, স্ফুটন বলে। হ্যাঁ, এবার আসি এবার সেই এরও একটা তাপমাত্রা আছে, গলনের যেহেতু তাপমাত্রা আছে, গলনাঙ্ক আছে, স্ফুটনের অবশ্যই তাপমাত্রা থাকবে, কারণ তোমাকে তাপমাত্রা প্রদান করতে বললে তো তুমি ইচ্ছা মতো তাপ প্রদান করতে পারবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাপ প্রদান করতে হবে। এবার আসি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক এবার আসি সেম সব সেম সংজ্ঞা, জাস্ট কঠিনের জায়গায় লিখবা তরল, এরপর তরলের জায়গায় লিখবা গ্যাস। কি করবা, কোন তরল পদার্থ বায়বীয়তে পরিণত করাকে, বায়বীয়তে পরিণত হয় তাকে কি বলে, স্ফুটনাঙ্ক বলে। সিম্পল। তাই কি বলে, স্ফুটনাঙ্ক বলে। তো কি বলছি, এক বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয়তে পরিণত হয় তাই কি বলে, স্ফুটনাঙ্ক বলে। এখন বরফের, যেহেতু এখন বরফের গলনাঙ্ক কি লিখছি 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ পানির গলনাঙ্ক কি হবে, যেহেতু পানি কি পানির গলনাঙ্ক না, পানির স্ফুটনাঙ্ক, যেহেতু পানিকে মানে তরল পদার্থ থেকে গ্যাসীয়তে পরিণত করতেছি, তাহলে এটা কি হবে, তরলের না পানির স্ফুটনাঙ্ক হবে, কারণ পানি তো আর গলবে না। পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সে কি হবে, গ্যাসীয়তে পরিণত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে তার প্রক্রিয়া চালাবে, স্ফুটন প্রক্রিয়া চালাবে, তারপরে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস যখনই শেষ মুহূর্তে থাকবে, তখনই সে কি হবে, গ্যাসীয়তে পরিণত হবে। এখন এই গ্যাসীয়তে পরিণত হওয়ার প্রক্রিয়া, তারপর কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়ার একটা গ্রাফ চার্ট আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো, সেটার ক্লাসটা একটু বড় হতে পারে। সো আজকে তাহলে আমরা কি শিখছি, আজকে শিখছি হচ্ছে ব্যাপন পরীক্ষা, তারপর নিঃসরণ, তারপর গলন আর স্ফুটন। এই গলনের স্ফুটনের আলাদা দুইটা কি আছে, গ্রাফ আছে। গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট, মানে 3 স্টার বলতে পারো, 5 স্টার বলতে পারো, মানে একটা না একটা প্রশ্ন আসবে। অধ্যায় 2 ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই দুইটার থেকে, এইটা ব্যাপন পরীক্ষা থেকে একটা আসবে, গলন স্ফুটনের ওই লেখচিত্র থেকে একটা আসবে। কি আসবে, লেখচিত্র থেকে একটা আসবে। লেখচিত্রটা
নেক্সট ক্লাসে দেখানো হবে। তো এখন যদি সামারাইজ করি, ব্যাপন পরীক্ষাতে কি দেখছি? ব্যাপন হার নিয়ে। ব্যাপন হার কি করছে? আণবিক ভরের কারণে কি? আণবিক ভরের কারণে চেঞ্জ হয়েছে। এরপরে নিঃসরণ কি? একটা সরু ছিদ্র পথে গিয়ে উচ্চ চাপীয় স্থান থেকে নিম্ন চাপীয় স্থানে বাতাসটা গেছে গ্যাসীয় অবস্থায়। এরপর গলন কি? কঠিন পদার্থ থেকে তরল পদার্থে গলছে, তারপর স্ফুটন হচ্ছে তরল পদার্থ থেকে গ্যাসীয় অবস্থায়। এরপর হচ্ছে এখানে আমরা কি দেখাইছি? ডিগ্রি সেলসিয়াস গুলো লিখছি, পানির স্ফুটনাঙ্ক লিখছি, বরফের গলনাঙ্ক লিখছি। তোমার এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবা, তারপর সংজ্ঞার জন্য মনে রাখবা। আশা করি তোমরা আমি যেগুলো নোট করাইছি সেগুলা তোমরা মনোযোগ সহকারে দেখছো, মনোযোগ সহকারে কি নোট ডাউন করছো। এখন যারা নতুন স্টুডেন্ট আছে তারা অবভিয়াসলি এগুলো একটু খটকা লাগতে পারে, যারা পুরাতন স্টুডেন্ট আছে এগুলো তাদের জন্য কোনো ব্যাপারই না, পড়া বোরিং লাগতে পারে এগুলো তোমাদের। আমরা মূলত সব 3টা ব্যাচের জন্য পড়াচ্ছি, কেমন? যারা 9-এ উঠছে, যারা 10-এ আছে, যারা পরীক্ষার্থী, কেমন? 3টা ব্যাচেই তোমরা ক্লাস নিতে পারো। লাস্ট ব্যাচ যারা আছে তারা অবভিয়াসলি নতুন শিক্ষার্থী। তো আজকের ক্লাস ধরে আচ্ছা, তোমাদের ওমার স্যার হচ্ছে একটু এন্ট্রি নিতে যাচ্ছে, বুঝছো? এখন তোমাদের ওমার স্যারের একটা এন্ট্রি হবে, ধরো। ওরে ইয়া লাজান কেফা হালেক, কিরে পোলাফাইল, কি খবর? চিন্তা পারতেছস? তোদের ওমার স্যার তুলতুল ফেলে দিছি তো, এখন একটু সামনে পবিত্র মাস, হালালের মাস, তো তুমি বের হয়ে যাও, তোমার এখন কাজ নেই এখন, এমনি দিকে দাঁড়িয়ে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের আজকে দিনব্যাপী আমাদের প্রত্যেকটা টিচার ক্লাস নিচ্ছে। তোমাদের আদিল স্যার বলো, ওয়াহিদ স্যার বলো, তারপর তোমাদের হামিম স্যার বলো, আবার তোমাদের প্রিয় ফির ওমাই স্যার বলো, যারা আছে সবাই ক্লাস নিতে আসছে। তারপর তোমাদের জন্য একটা আমরা অ্যাডভার্টিসমেন্ট দিয়ে রাখতেছি, আমাদের আতিক জাওয়াদ স্যার হচ্ছে তোমাদের বায়োলজি চ্যাপ্টার 3 নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তো যেটা আপডেট দেওয়ার, আমাদের যে টিচাররা তোমাদের জন্য যে কষ্ট করে পড়াচ্ছে, এই যে কষ্ট করে পড়াচ্ছে, দেখো আজকে দিনের সকাল 7টার দিকে ক্লাস শুরু হয়েছে, এখন বাজে 2টা দুপুর। এই যে সকাল 7টা থেকে দুপুর 2টা, এই শিডিউলের মধ্যে আমরা 1 মিনিট গ্যাপ দিই নাই শুধু তোমাদের জন্য। এখানে কি আমাদের কোনো এন্ট্রি হচ্ছে না, আমাদের কোনো এখানে কি হচ্ছে না, আর্নিং হচ্ছে না যে আমরা তোমাদেরকে পড়াই লাভ নিব। দ্বিতীয়ত, তোমাদের আতিক স্যার সকাল থেকে গ্রাফিক্সের কাজগুলো করতেছে। প্লিজ আপনারা আমি একটু কথা বলতে দেন। আর আপনাদের জন্য একটা বিশাল সুখবর, স্যারের নাম কিন্তু কমার্সের স্যারের নাম গালিব ভাইয়া। আপনাদের সবার জন্য এসএসসি যারা অনেকদিন ধরে কমেন্ট করে বলতেছিলেন, স্যার আমাদের আপনি একটু কথা বলেন না প্লিজ, আমাদের কমার্সের টিচার কখন আসবে? আপনাদের কমার্সের টিচার আমরা কখন আনবো? সব ভয়টা শেষ। আমাদের গালিব ভাইয়া কোথায় পড়ে? বাকুলিয়া গভর্নমেন্ট কলেজ থেকে তিনি এবার এইচএসসি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ এডমিশনার। তো তোমরা জানো কমার্সের জন্য কোনো প্ল্যাটফর্ম ভালো মতো ক্লাস নিচ্ছে না, আর্টস বলো কমার্স বলো, একমাত্র ওমাইস টিউটোরিয়াল তোমাদেরকে এসএসসি বলো এইচএসসি বলো যা ডিটেলসে শেষ করাবে। তার জন্য তোমাদের অ্যাকাউন্টিংয়ের ফিনান্স বলো, অ্যাকাউন্টিং বলো, আমি তো কমার্সের সাবজেক্টগুলোর নাম জানি না, তোমাদের জন্য এই সাবজেক্টগুলোর ক্লাস নিয়ে আসবে তোমাদের গালিব ভাইয়া। এবং তোমরা জানো কেমিস্ট্রির সবচেয়ে লং ক্লাস নিচ্ছেন আমাদের হচ্ছে যে হামিম স্যার। সেকেন্ড অফ অল, আমাদের বায়োলজি টিচার আদিল স্যার তোমাদেরকে চেষ্টা করে সবসময় মোটিভেট করার জন্য, তোমাদের প্রবলেমগুলো কোথায়। এরপর তোমাদের পর্দার আড়ালে যে কাজ করে তোমাদের আতিক স্যার। হ্যালো আতিক স্যার, পর্দার আড়ালে কাজ করে হচ্ছে আতিক স্যার। তিনি গ্রাফিক্সের কাজ বলো, থাম্বনেল তৈরি করা বলো, তোমাদের ভিডিও এডিট করা বলো, সবকিছু তিনি করেন। তাহলে আমাদের এই কষ্টের পিছনে একমাত্র রিজনটা হচ্ছে দিন শেষে তোমরা সফল হও। দ্বিতীয় আরেকটা কথা আছে, শুধু সফল হয়ে চলবে না, আমাদের পেজে একটা ফলো দিতে হবে। মোট কথা হচ্ছে যে পেজের ফলো প্লাস কমেন্ট এগুলোর জন্য ভিডিও করা, বুঝতে পারছো? তো তোমাদেরকে একটা বলে দিচ্ছি, আগামী রমজানের 15 রমজান আমাদের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওখানের মধ্যে এসএসসি 26, 27 বেশ, 25 বেশ যারাই আছে আমাদের ভিডিও দেখবা, তোমাদের জন্য আমরা কিনে আসবো একটা প্রাইজ গিভিং অনুষ্ঠান।
মানে আয়োজন করতে যাচ্ছি। তো তোমাদের ওয়াইস স্যার বা বাকি স্যারদের সাথে আমি কথা বলছি, ওনারা এই 15 রমজানের আগে মানে 10 রমজানের মধ্যে যে চ্যাপ্টারগুলো ক্লিয়ার করাবেন তার উপর 50 নাম্বারের একটা এমসিকিউ পরীক্ষা হবে। তো যারা 5 সেকেন্ড থার্ড হবা, 5 সেকেন্ড থার্ড স্যার 2 জন বাড়া দিই, কি বলেন ওয়াইস স্যার? পুরস্কার আর 2 জনকে বাড়া দিই, প্রত্যেকবার তো 3 জন দিই, এবার 5 জন দিয়ে দিই ওদেরকে। যাও ওয়াইস স্যার রেফারেন্সে তোমাদের টপ 5 জনকে আমরা ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করব। অর্থাৎ যারা টপ 5 হবা তোমাদের সাথে আমাদের দেখা হবে রমজানের 15 রমজানে, ঠিক আছে? তো আমাদের পেজটা অবশ্যই তুমি ফলো দিবা। আমাদের 2টা ইউটিউব চ্যানেল আছে, একটা ওমাইস টিউটোরিয়াল এসএসসি অ্যান্ড ওমাইস টিউটোরিয়াল এইচএসসি। তোমাদের একটা কাজ থাকবে, তোমরা যদি উপকৃত হও তোমাদের গার্লফ্রেন্ডকে শেয়ার করে দিবে ভিডিওগুলো, কারণ তোমাদের প্রত্যেকের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। কারণ তোমরা কি করে জানো, নিজেদের স্বার্থটা চাও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের স্বার্থ চাও না। তো তোমাদের আর্থিক যেটা চায় আর কি সেটা তোমরাও করবা, এইভাবে শেয়ার দিয়ে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এন্ট্রি আজকে এতটুকু। রমজান মাস আসতেছে, সবাই ভালো হয়ে যাও, হালাল হয়ে যাও, নিয়মিত ক্লাস করো। এই যে হামিম স্যার কেমিস্ট্রির রসকস বুঝাইছে, আদিল স্যার বায়োলজি নটি বায়োলজি বুঝাইছে, তোমাদের ওয়াহিদ স্যার তো আছে ফিজিক্সের কি 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 গতি গাড়ি মারি যা তা ভরা লাগে ভরাইছে আমি জানি না। আমরা তো কিং সাবজেক্ট, রয়্যাল সাবজেক্ট, ইকোনমিক্সের টিচার, ইংলিশের টিচার, আমি কি এগুলাকে পাত্তা দিই না। যদি ওরা আমাকে কমেন্টে খাই দেয়, এটা পরের বিষয়, এটা দেখার দরকার নাই। কমেন্টের জন্য বিষয়, বাস্তব রিয়ালিটিতে বিশ্বাস করতে নেই, বাস্তবতাই হও। ইকোনমিক্স রয়্যাল সাবজেক্ট সবসময়। তো যাই হোক, এবার তোমাদের দায়িত্বটা কি বলছি, পেজে ফলো দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা। আমাদের যে তোমার টিউটোরিয়াল গ্রুপটা আছে ওখানে কি করবা, তোমাদের ওয়াইস স্যারের বা হামিম স্যার যারা ক্লাস নিচ্ছে নোটগুলো সাবমিট করবা, তাতে কি হবে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হবে। ঠিক আছে, সবার সাথে আমার ক্লাসে দেখা হবে আগামীকাল। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।